ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের বৈঠক আজ পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ইউরোপের ২৮ দেশের রাষ্ট্রদূত। সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে আসলেন। শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্দায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, শেখ হাসিনা সরকার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকে কিন্তু ভারতের সঙ্গে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে। এটি বলার অপেক্ষা রাখে না। সেই সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের যে নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু ঢাকা সফর করছেন এবং আজকে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আছে এবং এখানে কিন্তু দুই দেশের যে সাম্প্রতিক নানা ঘটনা, বিশেষ করে সীমানার ওপারে বাংলাদেশের যে কলকাতা ডেপুটি হাই কমিশন তার সামনে যে বিক্ষোভ এবং আগরতলায় যে তাণ্ডব চালিয়েছে সেই সব বিষয়কে ঘিরে কিন্তু এক ধরনের যে অস্থিতিশীলতা চলছে সেটি কিন্তু এই আলোচনার মাধ্যমে কিছুটা নিরসন হবে বা কিছুটা যে স্বাভাবিকতার দিকে সম্পর্কটি যাবে। কারণ বলাই চলে যে গত কয়েক বছর অর্থাৎ গত ১.৫ দশকে যে এই সম্পর্কটি ছিল ভারতের সঙ্গে সেখানে কিন্তু এক ধরনের ছেদ হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের পক্ষে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা বলছিল যে আওয়ামী লীগ সরকারকে আসলে গত ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা টিকে থাকতে ভারত এক ধরনের সহায়তা করেছে। অপরদিকে ভারতের পক্ষ থেকে নানা ধরনের অপপ্রচার চলছে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান সে অভ্যুত্থানকে ঘিরে এবং বাংলাদেশ বিরোধী নানা ধরনের অপপ্রচার চলছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে যে শীতল একটি অবস্থা বিরাজ করছিল সেই শীতল অবস্থার পরিপ্রেক্ষিতে এই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর এবং আজকে দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকটি অনেকটা মানে নিরামক হিসেবে কাজ করবে বলে অনেকে ধারণা করছেন এবং কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য চেষ্টা করা হবে বলেও কিন্তু দুই দেশের পক্ষ থেকে চেষ্টা থাকবে। এছাড়াও কিন্তু দুই দেশের ভিসা যে প্রক্রিয়া সেটাও কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশি যারা ভারতে যেতে চান তারা কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছেন না। বিশেষ করে মেডিকেলের কারণে অনেকে কিন্তু আসলে চেন্নাই, বেঙ্গালোর সহ কিন্তু কলকাতায় অনেক বাংলাদেশি চিকিৎসা নিয়ে থাকেন, তারা কিন্তু এই মুহূর্তে ভারতের কোনো ধরনের ভিসা পাচ্ছে না। এমনকি তৃতীয় দেশে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইউরোপের অনেক দেশ আছে, ফিনল্যান্ড, বেলজিয়াম, সেই সব দেশে যাওয়ার জন্য নয়াদিল্লিতে যে দূতাবাস আছে সেসব দেশের সেখান থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হয়। সেসব কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, যদিও গতকালকে সুইডিশ দূতাবাস থেকে ইউরোপের ৮টি দেশের ভিসা প্রক্রিয়ার কার্যক্রম হবে বলে জানানো হয়েছে। তবে এই যে সামগ্রিক যে বিষয় এবং ওপার থেকে কলকাতাবাসী যারা আছেন পশ্চিমবঙ্গের তাদের কিন্তু বাংলাদেশে আসার জন্য ভিসা প্রক্রিয়াও বাংলাদেশ স্থবির রেখেছে। এর পাশাপাশি আগরতলায় বাংলাদেশের যে স্টেট হাই কমিশন সেটিও বন্ধ রেখেছে। অর্থাৎ কনসুলার সেবা কীভাবে বাড়ানো যায় দুই দেশ সে বিষয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষ হলে আমরা আরও জানাতে পারবো আপনাদের বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল। তবে চলমান সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বলছেন বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রফতানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়ও।
শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে, আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন শঙ্কা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প। তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতায় যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বিভাগের 50টি নদী 50,000 দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। দখলকৃত না, বরঞ্চ রেকর্ডকৃত সম্পত্তিগুলি ভেঙে গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে 5192 জন। ক্ষমতা পরিবর্তন হলে ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকো পার্ক তৈরির কাজ, কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে 10 থেকে 12,000 অবৈধ স্থাপনা। বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পলাশপুরের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সূর্য ওঠার আগেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে চলছে মাটি কাটা।
ঝালকাঠি সদরের সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। পরে এ মাটি নৌকা ও ট্রলারে নিয়ে ইটভাটা সহ বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। সদরের রাজাপুর, দেয়াকুল, দেউড়ি, মানিক, সদর, ভবানীপুর, বাড়িকরণ সহ কমপক্ষে 10টি এলাকায় চলছে এমন অপরাধ। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে পড়ায় শঙ্কিত কৃষকরা। সরকারি জমি 4-5 কোপ করিয়া এরপর টলা ঢুকাইয়া তারপরে সারা রাত্র করে কাটতে তারপরে নিয়ে মাটি কাটলে তো এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মানকি, দেউলি এসব জায়গাতে ওই চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসে এই বাটায় বিক্রি করি। তবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কৃষি বিভাগের তথ্যমতে চরসহ জমির টপসয়েল কেটে নেয়ার কারণে জেলার প্রায় 100 হেক্টর ফসলি জমির কৃষি উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে বরিশালে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনের 8 বছরেও চালু হয়নি। এ কারণে নগরের সুপেয় পানির সংকট এখনও কাটেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামতে থাকায় প্ল্যান্ট চালুর বিকল্প নেই। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সুপেয় পানির চাহিদা মেটাতে বরিশালের বেলতলা ও কীর্তনখোলা নদী তীরে 8 বছর আগে তৈরি হয় 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তবে উদ্বোধনের পরও চালু হয়নি প্ল্যান্ট দুটি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরী জুড়ে বসানো গভীর নলকূপগুলোতে পানি উঠছে না। এ কারণে প্ল্যান্ট দুটি দ্রুত চালুর দাবি নগরবাসীর। একমত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও। কারেন্ট না থাকলে পানি পেইতেছি না, সিটি কর্পোরেশনে ফোন দিলে তারপর পানি হেয়ের পর আমাদের ব্যবহার করা লাগে। আমাকে পানি খুব সমস্যা, কষ্ট। এটা যদি পূর্ণ চালু হয় তাহলে আমাকে পানি সমাধান হয়ে যাবে। এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা মনে করছিলাম যেখানে পানি পাবো, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পানির সুব্যবস্থা করে নাই। ভূগর্ভস্থ পানির উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা সেটা কমাতে হবে, সারফেস ওয়াটারকে অগ্রগণ্য করতে হবে এবং সেভাবে আমার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন বা সারফেস ওয়াটারকে ব্যবহার করে যে সাপ্লাই দেওয়া, সেটার উপরে কিন্তু আমার জোর কিন্তু প্রচেষ্টা করতে হবে। সিটি কর্পোরেশন বলছে, দ্রুত মন্ত্রণালয়ের সাথে কথা বলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি চালু করা হবে। সাইট সিলেকশনের সমস্যা নদীর পাড়ে, আরেকটা হচ্ছে তাদের যে ক্যাপাসিটি আর কি, যে প্রতিদিন 16 MLD পানি দেওয়ার কথা, সেই পানিটা আমরা পাচ্ছি না, যার জন্য নেওয়া হয়নি। বরিশাল নগরীর 6 লাখ বাসিন্দার দৈনিক পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার। আর ভূগর্ভস্থ 38টি পাম্পের মাধ্যমে সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। কীটনাশক ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে শুটকি উৎপাদন হচ্ছে কুয়াকাটায়। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছরই পণ্যটি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, রপ্তানি হচ্ছে বিদেশে। তবে শুটকি প্রক্রিয়াজাতের স্থায়ী পল্লী না থাকায় দুর্ভোগে ব্যবসায়ী সহ শ্রমিকরা। শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। বঙ্গোপসাগর আর অফুরন্ত সামুদ্রিক মাছের সহজলভ্যতায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। প্রতিদিন সকাল থেকে শুরু হয় শুটকি প্রক্রিয়াজাত কার্যক্রম। পোয়া, সোনাপাতা, মধুফাইসা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, লইট্টা, চিংড়ি, ছুরি, ভোল ও কোরাল সহ প্রায় 50 প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে সৈকতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। এরা নিজেরা যেভাবে শুটকি তৈরি করে অনেক সুন্দর দেখেছি, ঘুরেছি এবং এইটা আমার কাছে অনেক মানসম্মত মনে হলো। এখানে কেমিক্যাল দেওয়ার সুযোগও এখন আমি দেখলাম যে এখানে নাই, আসলে শুকাচ্ছে, সেখান থেকে আমি আমার পছন্দ মতো বেছে নিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাতে শ্রমিকদের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা ও স্থায়ী পল্লী নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসক। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই শুটকি পল্লীর জন্য বা শুটকির জন্য সরকারি জায়গা থেকে আলাদা একটা শুটকি পল্লী ডিক্লারেশন করে সেখানে শুটকি শিল্পদের স্থায়ীভাবে
তাদের মালিকানা বুঝিয়ে দেওয়া যায় কিনা। আমাদের এক্সপ্লোর করতে হবে যেখানে কোনো খাস জমি বা কোনো অন্য কোনো সরকারি জমি আছে কিনা, যেখানে তাদের এই ব্যবসা পরিচালনার কোনো ব্যবস্থা করা যায় কিনা। কলাপাড়া উপজেলায় 8টি পল্লীতে গত বছর প্রায় 200 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয়। এই পেশার সঙ্গে জড়িত 500 পরিবার। তবে বর্তমানে 3টি পল্লীতে চলছে শুটকি উৎপাদন কার্যক্রম, বাকিগুলো নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, পটুয়াখালী। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনাল জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন ম্যাচের ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। ইয়াং টাইগারদের এমন পারফরমেন্স সবাইকে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেছেন এই ধারাভাষ্যকার। এদিকে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের ফাইনালের শিরোপা জয় মুগ্ধ করেছে দুবাইয়ের প্রবাসী সমর্থকদেরও। সবাইকে উজ্জীবিত করতে এই একটা ছবি যথেষ্ট, যেখানে লুকিয়ে আছে হাজারো গল্প। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে যতবার ফাইনাল খেলেছে ভারত, ততবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাই সেই সর্বোচ্চ শিরোপাধারী দলটাকে হারিয়ে তৃপ্তির হাসি ক্রিকেটারদের মুখে। অসাধারণ খেলা খেলে তখন সেইটা সবাইকে উজ্জীবিত করে। আর আজকে প্রথম অবস্থা থেকে মনে হচ্ছিল যে একটু কম রান করেছে, কিন্তু তাদের বাংলাদেশের বোলারদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেটা যেভাবে তারা খেলেছে এবং যেভাবে প্রথম থেকে ইন্ডিয়া ব্যাট করতে আসার পর থেকে একটা তাদের চাপের মধ্যে রেখেছে, সেই অবস্থা থেকে ইন্ডিয়ার, আমি যেটা মনে করছিলাম, আমরা যেটা কমেন্ট্রি বক্সে মনে করছিলাম যে এখান থেকে ইন্ডিয়ার বেরিয়ে আসাটা খুব অসুবিধা হবে, এবং সেটা প্রতিফলনই আমরা আজকে দেখতে পেয়েছি। ভারতের বিপক্ষে যখন 3500 কিলোমিটার দূরে লড়াই করে বাংলাদেশ, তখন টেলিভিশনের দর্শকদের পাশাপাশি দুবাইয়ের স্টেডিয়ামে গিয়ে দলকে সাহস জুগিয়েছেন শত শত প্রবাসী সমর্থকরা। এমন জয়ে উচ্ছ্বসিত তারাও। অনেক আনন্দ পেলাম, আমরা দোয়া করি এবং এইভাবে যেন ধারাবাহিক থাকে আমাদের। আমরা প্রবাসীরা আজকে অনেক খুশি, অনেক হ্যাপি। আজকে বাংলাদেশ অনূর্ধ্ব 19 টিম আমাদের এত খুশি দিচ্ছে। আমরা চাই আগামীতে আমাদের জাতীয় দল এইভাবে আমাদের জন্য কাপ নিয়ে আসে। এশিয়া কাপ জিতেছি এবং সামনে ইনশাল্লাহ আশা করি বিশ্বকাপও জিতবো কোনো একদিন। জয় বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব 5 আগস্টের পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক আজ। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ইউরোপের 28 দেশের রাষ্ট্রদূত। সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।